Welcome back, viewers. And as we were just going to the break, we were talking about the girl who was attempting to do suicide. উনি সুইসাইড করতে চাচ্ছিলেন, এই জায়গাতে আমরা স্টপ করেছিলাম। প্লিজ ডু কন্টিনিউ। হ্যাঁ, আপু এইভাবে বলেন যে যেহেতু আমি মেডিকেলের স্টুডেন্ট, আমি জানি কোন ঔষধ কতটুকু খেলে একটা মানুষ মারা যায়। আমি এটা জানি একটা মানুষের কোথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। শুধুমাত্র সাহসের অভাবে আমি সুইসাইড করতে পারিনি, এটা তার কথা ছিল। এইরকম একটা অবস্থা থেকে 3 বছর আগে আমি যেই মানুষকে এরকম একটা অবস্থানে দেখি, তিনি আমাকে গত 2 মাস আগে একটা ডিনারে ইনভাইট করেন। কেন ইনভাইট করেন? কারণ উনি আমাকে ওনার রেজাল্ট জানাতে এসেছেন। মেডিকেলের রেজাল্টগুলো কীভাবে হয় জানেন? মেডিকেলের রেজাল্টগুলো হয় একটা মেডিকেল কলেজের ভেতরে একটা র্যাঙ্কিং হয়, সেকেন্ড র্যাঙ্কিংটা হয় ফুল কান্ট্রির ভেতরের ডিফারেন্ট প্রাইভেট এবং পাবলিক মেডিকেল কলেজের সব স্টুডেন্টের নাম্বারের সম্মিলিত যোগফলটা এনে সেটার একটা ন্যাশনাল র্যাঙ্কিং করা হয়। আচ্ছা, ওই আপু 2016-এর ন্যাশনাল র্যাঙ্কিংয়ে সেকেন্ড। ওই এনাম মেডিকেল কলেজ যেটার উনি স্টুডেন্ট, ওইটার হিস্ট্রিতে এর আগে কেউ কখনো টপ 20-তেও যেতে পারেনি। সেখানে ওই আপু, যে কিনা ফ্যামিলির ভেতরে এই ধরনের কিছু নেগেটিভ সিচুয়েশন, ফ্রেন্ড সার্কেলের ইনসাল্ট, সেগুলো থেকে বের হয়ে এসে কলেজের পার্সপেক্টিভ থেকে ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট করা এবং ফুল বাংলাদেশে ওনার র্যাঙ্কিংয়ে সেকেন্ড। ওয়াও। উনাকে আমরা জাস্ট ওই 4-5টা লাইন, যেই 4-5টা কথা শুনে ওনার খারাপ লেগেছিল, আমরা জাস্ট ওই 4-5টা কথাকেই একটা পজিটিভ কথা দিয়ে আমরা রিপ্লেস করে দিয়েছিলাম। সেই কথাটা ছিল, যদি আপনার মনে হয় সৃষ্টিকর্তা আপনাকে সুন্দরী কিংবা সুদর্শন হিসেবে পৃথিবীতে পাঠাননি, এর মানে এই না তিনি চান না কেউ আপনার অ্যাকম্প্যানি প্রত্যাশা করুক, বরঞ্চ তিনি এমন একজনকে রেখেছেন যে একজন মানুষ শুধুমাত্র আপনার জন্যই পৃথিবীর প্রতিষ্ঠিত সৌন্দর্যের সংজ্ঞাকেও বদলে দেবে। তার কাছে আপনি হবেন সৌন্দর্যের মানদণ্ড। এবং এটা আমার জন্য অনেক ফিলিং ভালো লেগেছিল যে যেই দিন আসলে উনি আমাকে ডিনারে ইনভাইট করেছিলেন, ওই দিন উনি আমাকে ওনার মোবাইলের ওয়ালপেপার দেখান এবং তার মোবাইলের ওয়ালপেপারে হচ্ছে এই একটা লাইন। উনি আমাকে বলেন যে উনি গত 3 বছর যখনই মন খারাপ লাগতো উনি মোবাইল বের করে লেখাটা পড়তেন এবং এইভাবেই নিজেকে এনার্জাইজ করেছেন। আলহামদুলিল্লাহ, উনি এখন একটা ভালো রেজাল্ট করছেন। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ভেরি ভেরি প্লিজিং টু হিয়ার। আপুর জন্য কংগ্রাচুলেশন, কারণ আমরা না হয় একটা লাইন দিয়ে হেল্প করছি, বাট 3 বছর 5 বছর যাবত এফোর্ট ওই আপুই দিয়েছেন। তিনি একটা কংগ্রাচুলেশন পান। উনি অনেক হার্ড ওয়ার্ক করেছেন, উনি হার্ড ওয়ার্ক করেছেন, মাইন্ড মেন্টালিটি সবকিছু চেঞ্জ করে ফেলছে। And this is why she is successful at what she's done. Very, very interesting. Okay. Now, obviously, you have been doing a lot of training, giving people a lot of training in motivation, public policies, student counseling, competitive debate, and you've done some model United Nations and business competitions as well. Okay. Can I ask you on student counseling? I mean, you've just answered the question, which was to do with student counseling. So the basic thing is we need to have a proper plan when we are in the very beginning of first year. So আমার এক্ষেত্রে 2টা মানুষের এক্সাম্পল দিতে হবে বাংলাদেশে, আমার বয়সে আরও 2জন যারা খুব ভালো কাজ করছে। একজন হচ্ছে ওসামা। কিছুদিন আগেই আমাদের ব্রিটেনের রানীর কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়ে এসেছে। তার একটা ওয়েবসাইট রয়েছে ইয়থ অপরচুনিটি, যেই ওয়েবসাইটে সে স্টুডেন্টরা তাদের ডিফারেন্ট টাইপের যে ইভেন্টসগুলো তাদেরকে অনেক বেশি মোটিভেটেড করতে পারে, অনেক বেশি ইন্সপায়ার করতে পারে, অনেক বেশি এফিশিয়েন্ট করতে পারে, সেগুলোর ইভেন্টগুলো সে একটা ওয়েবসাইটে নিয়ে এসেছে। সেখানে আপনার স্কলারশিপ, ভলান্টিয়ারিং অপরচুনিটিস, ফেলোশিপ, ওয়ার্কশপস, কম্পিটিশনস, বিভিন্ন ধরনের ইনফরমেশন সবগুলোই রয়েছে। সো আমি মনে করি যে স্টুডেন্টদের এই টাইপের ওয়েবসাইটগুলো সম্বন্ধে আসলে তাদের একটু খোঁজ খবর রাখা উচিত, তাহলে তারা নিজেদের মধ্য থেকে আসলে ডেভেলপ করতে পারবে। সেকেন্ড আরেকজনের এক্সাম্পল দিব, ওর নাম হচ্ছে আয়মান সাদিক। সেও আমাদের বয়সী। সে বাংলাদেশের ভিতরে সে 10 মিনিট স্কুল প্রচলন করেছে। 10 মিনিট স্কুল হচ্ছে একটা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম যেখানে ডিফারেন্ট টাইপের জিনিস তারা অনলাইনে শেখাচ্ছে। বিশেষত্ব সেটি হচ্ছে এখানে প্রত্যেকটা ভিডিও ডিউরেশন 10 মিনিটস কিংবা তার কম।
তার ভেতরে তারা বিভিন্ন ধরনের ডিবেট, মডেল ইউনাইটেড নেশনস, বিভিন্ন ধরনের টেক্সট বুকের যে আমাদের ক্লাস 8 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যে বিভিন্ন কোর্সগুলো, সেগুলোর মডিউলগুলো তারা শেখাচ্ছে। তারা এই সেক্টরগুলোতে অনেক বেশি সাকসেসফুল। তারা কিভাবে করছে? তারা ফার্স্ট ইয়ার থেকেই এই বিষয়ে তারা সময় দিয়েছে, তারা প্রপার প্ল্যান করেছে। প্ল্যান করার ফলে আজকে অনার্স পাস করার পরই তারা দেখা যাচ্ছে নিজের প্ল্যানটাকে বাস্তবায়ন করতে পারছে। সো আজকে যদি বিষয়টা এরকম হতো যে আমি কি করব, এই প্রশ্নটা আমি যদি আমার ইউনিভার্সিটি লাইফের লাস্ট মোমেন্টে গিয়ে নিজেকে জিজ্ঞেস করি, তাহলে দুইটা প্রবলেম হবে। প্রথম প্রবলেম হবে, আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করে নিজেরাই নিজেকে হতাশ হয়ে যাব, কেন আমি নিজেকে এই প্রশ্নটা এতদিন পরে করছি। সেকেন্ড জিনিস, যদি আমি হতাশ নাও হই, আমি হাতে এনাফ টাইম পাবো না সেটা নিয়ে কাজ করার। এই জন্য ফার্স্ট ইয়ার থেকেই আসলে এটা নিয়ে চিন্তা করতে হয়। কিভাবে চিন্তা করতে হয় আর একটু যদি সিম্পলিফাই করি, দুইটা ওয়েতে। একটা হচ্ছে এটাকে বলা হয় ড্রিম সিভি। ড্রিম সিভি বিষয়টা এরকম, আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে উঠি তখন আমি এই কাজটা করেছিলাম। সেটা হচ্ছে আমি একটা স্বপ্নের সিভি লিখেছিলাম। স্বপ্নের সিভিতে আমার লেখা ছিল CGPA 4/4, যদিও সেটা হয়নি। অমুক ইউনিভার্সিটি, বড় একটা ইউনিভার্সিটির অমুক কম্পিটিশন থেকে ওই অ্যাওয়ার্ডটা নিয়ে আসবো, প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের অ্যাওয়ার্ড নিয়ে আসবো। বিশাল, মানে লাইফের যত বড় বড় স্বপ্ন রয়েছে সবগুলো আমার ওই কাগজে লিখে আমি আবার দেয়ালে লাগিয়ে রাখলাম। সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে আমার বর্তমান সিভি। সেখানে আমার নাম ছিল, বাবার নাম ছিল, ফেভারিট নায়ক নায়িকা কে ছিল, কোথায় কোথায় আমি ঘুরতে গিয়েছি সেটা ছিল, আমার শখ কি এটা ছিল, আমার ফেভারিট মুভি কি এগুলো ছিল। এর বাইরে কিছুই ছিল না। সেটাকেও আমি দেয়ালে লাগিয়ে রাখি। ফার্স্ট ইয়ার থেকে আমি যতবার আমার রুমে ঢুকতাম আমি দেখতাম ওটা হচ্ছে আমার ড্রিম, ড্রিমে অনেকগুলো জিনিস, আর এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা যেখানে আমি অনেক পেছানো। কন্টিনিউয়াস আমি একটা মোটিভেশন পেতাম যে ওটা আমার টার্গেট, এটা আমার কারেন্ট অবস্থা, আমাকে কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা। বেশিরভাগ সময় আমরা দেখা যায় কি আমাদের পক্ষে 24 ঘন্টা নিজের ড্রিম, নিজের ফিউচার নিয়ে চিন্তা করা সম্ভব না, চিন্তা করা প্রয়োজনও নাই। বাট যেই মোমেন্টে আমি সন্ধ্যার পরে বাসায় আসছি, কিছুটা মোমেন্ট যদি আমি প্রোডাক্টিভ করতে চাই, আমার নিজের ভেতর থেকে কিছু মোটিভেশন দরকার। দিস ইজ দ্য ওয়ে হাউ আই মোটিভেটেড মাই সেলফ। সেকেন্ড আরেকটা কাজ, যেটা হচ্ছে মানে সাকসেসের জন্য আমি বলবো না যে আসলে আমি খুব বেশি সাকসেসফুল হয়েছি, সাকসেসেরও আবার কিছু ফিলসফি রয়েছে। বেসিক জিনিসটা হচ্ছে সাকসেসফুল মানে হচ্ছে আমার অ্যাবসেন্স এবং এক্সিস্টেন্স, এর ফলে পৃথিবীতে যা যা চেঞ্জ আসে সেটা আমার সাকসেস। আমি বলবো না নোবেল পুরস্কার পাওয়া মানে সাকসেসফুল হওয়া, আমি বলবো না কোনো একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে যাওয়া মানে সাকসেসফুল হওয়া। সাকসেসফুল হওয়া মানে হচ্ছে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা, ইম্প্যাক্ট ক্রিয়েট করা। ইম্প্যাক্টের সিগনিফিকেন্স যত বেশি হোক কিংবা যত কম হোক সেটাই সাকসেস। এবং এটার জন্য, এবং সাকসেস একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো ডেস্টিনেশন না। আমার একটা নির্দিষ্ট টাইমে দাঁড়িয়ে আমি যদি অ্যাবাভ অ্যাভারেজ হই সেটাই আমার সাকসেস। এখন কিভাবে ওটাকে আনা যায়? তিনটা সিম্পল জিনিস। সাকসেস লিখতে 3টা এস লাগে। প্রথম এসটা হচ্ছে স্কিল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাকসেসফুল হওয়ার জন্য। সেকেন্ড এসটা হচ্ছে সেক্টর, আমার স্কিল থাকবে এবং আমি জানি কোন সেক্টরে এই স্কিলটাকে আমার ব্যয় করতে হবে। থার্ডটা হচ্ছে সিরিয়াসনেস, আমার নিজের স্কিল নিয়ে নিজের সেক্টরে আমি যতদিন সিরিয়াস হয়ে কাজ করব আমার জন্য সাকসেসফুল হওয়া তত বেশি ইজি হয়ে যাবে। That's very interesting. Now, ছাত্রদের, the students, what skills do they need to acquire? What is your opinion on that? কোন ধরনের স্কিল তারা acquire করা? That is a really wonderful question, and basically what I feel that students actually don't like to have advices. They don't love to have some theoretical lectures about these are the skills you should know. So rather I want to make something interesting so that they can easily understand. That is, every single students, we really love watching movies. So আমি মুভির কয়েকটা জিনিস দিয়ে বোঝাবো যে আসলে কি কি স্কিল দরকার। আমাদের আসলে বাংলা সিনেমা খুব বেশি দেখা হয় না। বাংলা সিনেমায় কিংবা যে কোনো ধরনের সিনেমায় আমাদের অ্যাফেয়ারগুলো কিভাবে হয়, দুইটা ওয়েতে অ্যাফেয়ার হয়। ফর এক্সাম্পল, কোনো একটা ছেলে কিংবা মেয়ে, তাকে দেখে ওয়াও সে দেখতে অনেক সুন্দর, দিস ইজ ওয়ান ওয়ে, অ্যাফেয়ার হয়ে যায়। সেকেন্ড, ওয়াও সে অনেক বুদ্ধিমান, সেকেন্ড ওয়ে, অ্যাফেয়ার হয়ে যায়।
সৌন্দর্য, দ্যাট ইজ অ্যান এক্সটার্নাল ফ্যাক্টর। Intelligence, that is an internal factor. So if we want to be successful, we need to develop some external smartness and some internal smartness. So what are the external smartness? Firstly, আমাদের কথাবার্তা কেমন, বাচনভঙ্গি কেমন, প্রেজেন্টেশন কেমন, কমিউনিকেশন স্কিল কেমন, আমরা মানুষের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করি, সবগুলো বিষয় হচ্ছে এক্সটার্নাল স্মার্টনেস। আমরা এক একটা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করি, এগুলো এক একটা এক্সটার্নাল স্মার্টনেস। ইন্টারনাল স্মার্টনেস হচ্ছে আমাদের ভিতরে ক্রিয়েটিভিটি কেমন, ডিসিশন মেকিং স্কিল কেমন, প্রবলেম সলভিং স্কিল কেমন, কোনো একটা কমপ্লিকেটেড মোমেন্টে গিয়ে আমাদের মাথাটা ঠিকমতো কাজ করে কিনা, দিজ আর ইন্টারনাল স্মার্টনেস। সো যখন আমরা স্টুডেন্ট লাইফে রয়েছি, আমাদের বোথ এক্সটার্নাল স্মার্টনেস এবং ইন্টারনাল স্মার্টনেস দুটোকেই আসলে ডেভেলপ করা উচিত। এবং এগুলো ডেভেলপ করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে কম্পিটিশনগুলোতে অ্যাটেন্ড করা। আপনার ডিবেট কম্পিটিশন হোক, মডেল ইউনাইটেড নেশনস হোক, সবগুলো কম্পিটিশনে আপনার মাথার কাজ হয়, মুখের কাজ হয়। এভরিথিং ইজ অ্যাবাউট ইউর ব্রেইন অ্যান্ড ভয়েস। যদি দুইটাই আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট করে, তাহলে দেখবেন আপনার ক্যারিয়ার এবং লাইফ কোনো একটা জায়গাতে আপনার কোনো প্রবলেম হবে না, কখনোই কোনো প্রবলেম হবে না। Okay, that was very interesting actually. I really enjoyed that, and it's very true. So these are the 3 skills required. 8 interskills are very important. It's the 3 S's, yeah? Okay. Skills, sectors, seriousness. Seriousness, okay, no problem. That's another thing I wanted to also ask you. I mean, you've touched on the career development already, which was also a part of the student counseling you've mentioned. Now, on public policy, you've done some work on that. Could I ask you to tell us something about the public policy work that you've been involved in? Okay, so basically that public policy portion was for the NGO people and the government officers. So the thing I actually did here is I tried to prove that we know a lot. So for example, if I give an example, যে খুব রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচিত হয়েছেন, ফর এক্সাম্পল এখন আমার পলিসি রিলেটেড একটা ডিসিশন নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক টাকা পয়সা রয়েছে, তারা মিডল ইস্টের কিছু মডারেট মাদ্রাসা, সেগুলোতে তাদের ফান্ডিং করা উচিত কি উচিত না, এই রিলেটেড পলিসি মেকিং ডিসিশন তাদের নিতে হবে। ডিসিশন নেওয়ার সময় আপনার যেটা মনে হতে পারে যে আপনার এই রিলেটেড নলেজ খুব কম, ফুল পাবলিক পলিসির এই বিষয়টা হচ্ছে কমন সেন্স। পাবলিক পলিসি সামথিং যেটা গভর্নমেন্ট পাবলিকের জন্য যে সমস্ত পলিসি তারা ইমপ্লিমেন্ট করতে চায়, ওই পাবলিক পলিসি, কোনো একটা পলিসি আমি ইমপ্লিমেন্ট করার আগে আমাকে যে সমস্ত প্রশ্নগুলো করতে হয়, কি কি বিষয় আমাকে মাথায় রাখতে হয়, সেই বিষয়গুলোই হচ্ছে আমি তাদেরকে শেখাই। এবং 90% ক্ষেত্রে আমাদের মানুষের মনে হয় যে না, এই রিলেটেড বিষয়ে আমার ডিসিশন নেওয়ার জন্য আমার মাথায় যথেষ্ট পরিমাণ ইনফরমেশন নেই। আপনাকে যদি বলি যে মনে করেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি অ্যাডভাইজার, মার্কিন যুক্তরাষ্ট্রের এখন মিডল ইস্টের মাদ্রাসাগুলোতে তাদের ফান্ডিং দেওয়া উচিত কি উচিত না, এই বিষয়ে আপনার ডিসিশন নিতে হবে। আপনার কি মনে হয়, আপনার মনে হচ্ছে না আপনার এই রিলেভেন্ট ইনফরমেশন অনেক কম? আমি এখন আপনাকে 2 মিনিটের মধ্যে বুঝিয়ে দেবো যে আপনার এই রিলেটেড অনেক ইনফরমেশন রয়েছে, এবং দ্যাট ইজ দ্য বিউটি অফ কমন সেন্স। এখানেই আমরা কমন সেন্সগুলো শেখাই। আমরা এটা জানি মার্কিন যুক্তরাষ্ট্র একটা সুপার পাওয়ার হতে চায়, আমরা এটা সবাই জানি। কোন একটা রাষ্ট্র সে যদি সুপার পাওয়ার হতে চায়, তার অবশ্যই কিছু স্ট্রং ফ্রেন্ড দরকার। এটাও আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের এতদিন পর্যন্ত ফ্রেন্ড ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলো। আমরা এটা জানি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলোর ইকোনমিতে হয়তো একটু সমস্যা চলছে। তার মানে একটা রাষ্ট্র সে সুপার পাওয়ার হতে চায়, তার কিছু স্ট্রং ফ্রেন্ড দরকার, বাট বর্তমানে তার যে ফ্রেন্ড সে নিজেই একটু ইকোনমিক্যাল ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অল্টারনেটিভ ফ্রেন্ড ক্রিয়েট করাটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা ইন্টেলিজেন্ট ডিসিশন হবে। সে কি আফ্রিকান কান্ট্রিগুলোকে ফ্রেন্ড বানাতে পারে? না, আসলে তাদেরও ইকোনমিক অবস্থা এতটা শক্তিশালী না যে ওরা মার্কিন যুক্তরাষ্ট্রকে হেল্প করবে। তারা কি এশিয়ান দিকে আসবে? এশিয়ার দিকেও দেখা যায় চায়নার সাথে ওদের একটা ভালো সম্পর্ক হয়েছে, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই জায়গা থেকে স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে যাওয়াটা একটু কম মানে সম্ভাবনাময় হতে পারে। এ পর্যন্ত যতগুলো ইনফরমেশন দিয়েছি সবই কিন্তু আপনি জানেন। এখন আপনি এটা জানেন
মিডল ইস্ট কোনো একটা কন্টিনেন্ট না ধরে আমরা একটা রিজিয়নে চলে যাই। মিডল ইস্ট একটা রিজিয়ন, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো আপনি জানেন, তাদের অনেক খনিজ পদার্থ রয়েছে এটিও আপনি জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ভালো টেকনোলজি রয়েছে আপনি সেটাও জানেন। চাইলেই এক সাইডের খনিজ পদার্থ অয়েল, আরেক সাইডের টেকনোলজি, দুটো দিয়ে আমরা একে অপরকে চাইলেই হেল্প করতে পারি। নর্মাল কমন সেন্স, আপনিই ডিসিশন নিচ্ছেন। কিন্তু মিডল ইস্টের ওরা ইসলামকে অনেক ইমোশনালি ওটার সাথে অ্যাটাচ, এবং ওই জায়গা থেকে তারা হয়তো মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ইসলাম থেকে একটু দূরের কেউ, হয়তো খুব কাছের কেউ না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি রিলেশনশিপ ডেভেলপ করতে চায় তাহলে কি করতে হবে? মার্কিন যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের কিছু মাদ্রাসাগুলোতে ফান্ডিং দেয়, তখন মধ্যপ্রাচ্যের মানুষের কাছে একটা মেসেজ যাবে যে না, ইউএসএকে আমরা যতটা ইসলাম থেকে দূরবর্তী কেউ মনে করছিলাম ও তো ততটা না, ও তো ইসলামকেও কেয়ার করে। এর মাধ্যমে তাদের রিলেশনশিপ ভালো হতে পারে। আমাদের কিন্তু মধ্যপ্রাচ্যের ফান্ডিং দেওয়ার ডিসিশন হয়ে গেল, আপনি নিজেই নিলেন, এবং একটা ইনফরমেশনে আপনার নতুন আমি ইনপুট দেইনি, সবই আপনার জানা। That's very, very intelligent how you put this together. Thank you very much for that. Viewers, we have come to the next segment of our break, so please stay tuned. See you after the break.